ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের চতুর্থ পর্যায়ে পার্ট 4-এর নির্দেশমূলক নীতি সম্পর্কে। নির্দেশমূলক নীতি ভারতের সংবিধানের পার্ট 4 অর্থাৎ চতুর্থ অধ্যায়ে 36 থেকে 51 ধারায় উল্লেখ আছে। তোমরা জানো সংবিধানের তৃতীয় অধ্যায়ে অর্থাৎ পার্ট 3-তে ভারতের নাগরিকদের জন্য কতগুলি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। এই মৌলিক অধিকারগুলির মূল বক্তব্য হলো রাজনৈতিক বিষয় এবং কিছুটা সামাজিক বিষয়। এই মৌলিক অধিকারগুলির মাধ্যমে নাগরিকদের অর্থনৈতিক অধিকার দেওয়া হয়নি এবং সামাজিক অধিকারও দেওয়া হয়নি, এবং মৌলিক অধিকারের মাধ্যমে আন্তর্জাতিক বিষয় সম্পর্কেও আলোচনা করা হয়নি। তাই সংবিধান বিশারদরা ভারতবর্ষের নাগরিকদের অর্থনৈতিক অধিকার এবং সামাজিক অধিকার দানের জন্য মৌলিক অধিকারের পরিপূরক হিসাবে চতুর্থ পার্টে কতগুলি নির্দেশমূলক নীতির কথা উল্লেখ করেছেন। নির্দেশমূলক নীতি কি? সংবিধানে 36 থেকে 51 ধারাতে ভারত রাষ্ট্রকে নির্দেশ দানের কথা বলা হয়েছে। বিভিন্ন বিষয়ে সেগুলি আমরা আলোচনা করব। আর একটা বিষয়, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় অর্থাৎ প্রিয়াম্বুলে পলিটিক্যাল ডেমোক্রেসি অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং সেখানে সোশ্যাল এবং ইকোনমিক্যাল জাস্টিস প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তাহলে পলিটিক্যাল ডেমোক্রেসি এবং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিস একে বাস্তবে রূপায়িত করার জন্য প্রস্তাবনায় আমরা জানি যে প্রস্তাবনায় উল্লেখিত বিষয় সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়, এবং প্রস্তাবনায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইঙ্গিত পলিটিক্যাল ডেমোক্রেসির ইঙ্গিত এবং সোশ্যাল জাস্টিসের ইঙ্গিত ও ইকোনমিক্যাল অর্থনৈতিক জাস্টিসের ইঙ্গিত, এই ইঙ্গিতগুলিকে কার্যকরী করার জন্য এই ইঙ্গিতগুলির পরিপূরক হিসাবে পার্ট 3-তে তোমার সংবিধানে নির্দেশ দেওয়া হয়েছে ভারত রাষ্ট্রকে। নির্দেশমূলক নীতি ইংরাজিতে ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিপিএসপি। তাহলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে নির্দেশমূলক নীতিগুলির মূল বিষয় হলো অর্থনৈতিক বিষয় এবং সামাজিক বিষয়। আমরা পার্ট 3-তে যে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে সেগুলি কিন্তু আদালতে বলবৎযোগ্য। কোনো ব্যক্তি নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হলে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সেই অধিকারগুলি যাতে পায় তার সুবিচার আদালতে চাইতে পারে। তাই মৌলিক অধিকারগুলি আদালতে বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালতে বলবৎযোগ্য নয়। তবে
1971 সালে 25 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 25তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যে 39B ধারা, সংবিধানের 39B ধারা এবং সংবিধানের 39C হচ্ছে উপধারা, এই নির্দেশমূলক নীতিকে কার্যকরী করার জন্য, অর্থাৎ নির্দেশমূলক নীতিতে 39Bতে যে বিষয় আছে, 39Bতে কি আছে পরে আলোচনা করব, 39C ধারাতে কি উল্লেখ আছে সেগুলিকে কার্যকরী করার জন্য মৌলিক অধিকারের অধ্যায়ে 14 ধারায়, 19 ধারায় এবং 31 ধারায় যে বিষয়গুলি আছে সেগুলিকে অমান্য করে যদি ভারত রাষ্ট্র আইন তৈরি করে এবং 39B 39Cতে যে নির্দেশমূলক বিষয়গুলি আছে সেগুলিকে কার্যকরী করার জন্য 14 ধারায় উল্লেখিত, 19 ধারায় উল্লেখিত এবং 31 ধারায় উল্লেখিত মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মৌলিক অধিকারের তুলনায় এই নির্দেশমূলক নীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই বক্তব্যের মধ্য দিয়ে। এবার আমরা দেখে নিব যে 14 ধারায় কি বক্তব্য আছে। ফান্ডামেন্টাল রাইটসে 14 ধারায় বলা আছে রাইট টু ইকুয়ালিটি। দ্বিতীয়ত 14 ধারায় উল্লেখ আছে ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল। এই দুটি বক্তব্যকে অমান্য করলে, অর্থাৎ 39B এবং 39C ধারায় উল্লেখিত নির্দেশমূলক নীতিকে কার্যকরী করার জন্যে ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল এবং ইকুয়ালিটি বিফোর দি ল, এই দুটো বক্তব্য যদি নস্যাৎ করতে হয় তাহলে সেটা ন্যায়সঙ্গত হবে। এছাড়া 19(1) ধারাতে 7 ফ্রিডমের কথা বলা ছিল মূল সংবিধানে। 19(1)-এ তোমার একটা ফ্রিডমকে বাদ দেওয়া হয়েছে, সেটা রাইট টু প্রপার্টি। তাহলে 1978 সালের পর থেকে 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে রাইট টু প্রপার্টি এটাকে বাদ দেওয়ার ফলে তোমার 1978 সাল থেকে 6টি ফ্রিডম 19(1) ধারায় উল্লেখ আছে। 6টি ফ্রিডম কি? বাক স্বাধীনতা নাগরিকদের, নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা বা অধিকার, চলাফেরা করা স্বাধীনভাবে, স্থায়ীভাবে বসবাস করা এবং স্বাধীনভাবে পেশা গ্রহণ করা। এই 6টা 19(1) ধারায় 6 ফ্রিডমের কথা উল্লেখ আছে বর্তমানে। এই 6টাকে অমান্য করে, এই 6টাকে যদি ভায়োলেট করতে হয়, কেন ভায়োলেট করবে? 39B ধারায় উল্লেখিত বিষয় নির্দেশমূলক নীতি এবং 39C ধারায় উল্লেখিত নির্দেশমূলক নীতি, এই দুটোকে কার্যকরী করার জন্য ভারত রাষ্ট্র 19(1) ধারার 6 ফ্রিডমকে নাগরিকদের কাছ থেকে কেড়ে নিতে পারবে। আর একটা আমি বলেছি যে 31, এটাও ফান্ডামেন্টাল রাইটস মূল সংবিধানে উল্লেখ ছিল, আর্টিকেল 31। এখানে কি বলা ছিল? রাইট টু প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির অধিকার মৌলিক অধিকার। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে ঠিক হয় যে রাইট টু প্রপার্টি আর মৌলিক অধিকার নয়। রাইট টু প্রপার্টিকে পার্ট 3 31 ধারা থেকে বাতিল করা হলো এবং 300 ধারাতে
রাইট টু প্রপার্টিকে একটা সাধারণ অধিকার হিসেবে চিহ্নিত করা হলো আর্টিকেল 300 আর্টিকেল 300-এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 1971 সালে যে সংবিধান সংশোধন হয়েছে, 25তম সংবিধান সংশোধন, তাতে কিন্তু মৌলিক অধিকারকে গুরুত্ব দেওয়া আছে সংবিধানে, তা সত্ত্বেও নির্দেশমূলক নীতিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু নির্দেশমূলক নীতি আদালতে বলবৎযোগ্য নয়। আর রাইট টু প্রপার্টি এটা 1978 সাল থেকে 42 অ্যামেন্ডমেন্ট, এটাকেও ফান্ডামেন্টাল রাইটস থেকে তুলে দেওয়ার অর্থ হলো যে রাইট টু প্রপার্টিকে তোমার গুরুত্ব দেওয়া হলো না। এটা ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে কার্যকরী করবার জন্য। এবার আমরা দেখব যে ভারতবর্ষের সংবিধানের পার্ট 4-এ 36 থেকে 51 ধারায় ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ আছে। 38 থেকে 51 ধারায় 17টা ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির কথা উল্লেখ আছে। 42 অ্যামেন্ডমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। 42 অ্যামেন্ডমেন্ট তোমার 1976, এইটা কেন গুরুত্বপূর্ণ? এই সংশোধনের মাধ্যমে 39A ধারা, 39A, 43A, 48A, 39A, 43A এবং 48A, এই তিনটি ধারা তোমার যুক্ত করা হলো। কার সঙ্গে? নির্দেশমূলক নীতিতে যুক্ত করা হলো। আরেকটা বিষয়, 2002 সালে 86 অ্যামেন্ডমেন্টে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 45 ধারায় উল্লেখিত যে নির্দেশমূলক নীতি, ভারত রাষ্ট্রকে যে নির্দেশ দেওয়া হয়েছে তুমি এগুলো করবে, 45 ধারা, আমি বলবো কি কি আছে, প্রত্যেকটা ধারায় বলবো। এই যে ধারায় উল্লেখিত বিষয় সেটাকে 45 ধারাটাকে বাদ দেওয়া হলো। আর 45 ধারার বিষয়টিকে 21A ধারায় নিয়ে যাওয়া হয়েছে। 45 ধারায় হলো যে 14 বছর বয়স্ক বালক বালিকা যারা, তাদেরকে ভারত রাষ্ট্র বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা প্রদান করবে। কিন্তু 2002 সালে এসে ইন্ডিয়া গভর্নমেন্ট দেখছে সেটা কার্যকরী হয়নি। সেই জন্য সেটাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্যে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21A ধারাতে 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদের বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে এবং এটা ফান্ডামেন্টাল রাইটস। এটা না দিলে আদালতে মামলা করতে পারবে এই বয়সের শিশুরা। আর তপশিলি উপজাতি এবং উপজাতিদের জন্য এইটাকে 18 বছর পর্যন্ত করা হয়েছে। 18 বছর বয়স পর্যন্ত বালক বালিকা যারা SC ST, তাদের যে অধিকার ফান্ডামেন্টাল রাইটস 21A ধারায় উল্লেখ আছে। আমরা লক্ষ্য করব যে স্বাধীনতার পর সেই সময়ে ভারতবর্ষের ইকোনমিক্যাল কন্ডিশন, সোশ্যাল কন্ডিশন খারাপ ছিল। ইকোনমিক্যাল ক্রাইসিস ছিল, সোশ্যাল স্টেবিলিটির অভাব ছিল। তো এই সময়ে তোমার আদালতে বলবৎযোগ্য নির্দেশমূলক নীতিগুলিকে আদালতে বলবৎযোগ্য করা এটা সম্ভব ছিল না সেই পরিস্থিতিতে। নীতিগুলোর কথা খুব ভালো কথা। তো যাই হোক, আমরা
এখানে দেখেছি যে সমকালীন সংবিধান রচয়িতারা সেই অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে এবং সামাজিক অস্থিরতার পরিস্থিতিতে, রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতিতে নির্দেশমূলক নীতিগুলিকে উল্লেখ করেছে এবং ভারত স্টেটকে নির্দেশ দিয়েছে। ভারত স্টেট মানে কি? ভারত সরকারকে নির্দেশ দিয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট এগুলো করবে। এবার আমরা উল্লেখ করব যে নির্দেশমূলক নীতিগুলির বিষয় আমি বলেছি এর আগে, অর্থনৈতিক এবং সামাজিক বিষয়। তো এখানে সংবিধানে উল্লেখিত যে বিষয় ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, তাতে বলা হয়েছে যে 1 নম্বর, জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইন্ডিয়াতে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করেছে, ব্রিটেন জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করেছে। তাই আমাদের স্বাধীন ভারতবর্ষে জনকল্যাণকর রাষ্ট্রের রাষ্ট্র জনকল্যাণমূলক কাজ করবে। আর জনকল্যাণ কাজ করতে গেলে নির্দেশমূলক নীতিতে সেগুলো উল্লেখ করা হয়েছে। নাম্বার 2, নাগরিকদের সমান মর্যাদা দিতে হবে এবং সমান সুযোগ সুবিধা দিতে হবে। আর এই দায়িত্ব বহন করবে রাষ্ট্র, রাষ্ট্রের পলিসিতে থাকবে, রাষ্ট্রের পলিসিতে থাকবে। আর তাহলে 2 নাম্বার হলো। আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয় 3টি বিষয়। BN রাও বলেছেন যে 36 থেকে 51 ধারায় যে নির্দেশমূলক নীতিগুলির কথা বলা হয়েছে তার মূল কথা হলো তার নীতি হলো সোশ্যাল নীতি, সামাজিক ক্ষেত্রে নীতি, আরেকটা হলো অর্থনৈতিক ক্ষেত্রে নীতি। সামাজিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং রাষ্ট্রকে এই দায়িত্ব পালন করতে হবে। এই কথা কে বলেছেন? BN রাও বলেছেন। এইবার আমরা 36 থেকে ধারা ওয়াইজ সব বিষয়গুলো উল্লেখ করব, যেগুলো আমি ধারাতে বলেছি কিন্তু বিষয় বলিনি। এবার আমি সব একসঙ্গে বলবো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। 36 ধারায় তোমার নির্দেশমূলক নীতির সংজ্ঞার কথা উল্লেখ আছে। তাহলে নির্দেশমূলক নীতি কাকে বলে? ভারতবর্ষে যেসব মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে পিছিয়ে আছে, শিক্ষা সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে আছে, আবার তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। আর তারা হলো পিছিয়ে পড়া মানুষ, আর যারা এগিয়ে আছে তাদের ক্ষেত্রে নয়। তাহলে নির্দেশমূলক নীতি হলো রাষ্ট্রের প্রতি নির্দেশ, যে নির্দেশগুলির মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আছে মানুষ, তাদের উন্নতি, তাদের এগিয়ে আনা, এটাই হলো নির্দেশমূলক নীতির সংজ্ঞা। 37 ধারায় উল্লেখ আছে যে রাষ্ট্র শাসন প্রক্রিয়া পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত রাষ্ট্রের সরকার কিভাবে শাসন করবে, কিভাবে দেশের মানুষের, দেশের নাগরিকদের অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য আছে, আঞ্চলিক বৈষম্য আছে, অনেক অঞ্চল পিছিয়ে আছে, আবার অনেক অঞ্চল একটু এগিয়ে আছে, অনেক অঞ্চল অনেকটাই এগিয়ে আছে। তারা যারা অত্যন্ত পিছিয়ে আছে, তাহলে সেই দিকে লক্ষ্য রেখে ভারত রাষ্ট্রের যে তোমার শাসন প্রক্রিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, সেইভাবে পরিচালনা করবে ভারত সরকার। এই নির্দেশ দেওয়া হলো আর্টিকেল 37-এ। আর্টিকেল 38 38 ধারায় কি বক্তব্য? ভারত হলো জনকল্যাণকর রাষ্ট্র। জনকল্যাণকর রাষ্ট্র কাকে বলে? যে ভারত রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। ভারত রাষ্ট্র পুলিশি রাষ্ট্র নয়, যে থিওরি সাবেকি উদারনীতিবাদে উল্লেখ আছে। 1929-30 সালের আগে বিশ্বে যেসব ধনতান্ত্রিক রাষ্ট্র ছিল, সেই সব দেশে পুলিশি রাষ্ট্র ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, USA, UK সব হচ্ছে পুলিশি রাষ্ট্র। কিন্তু
যখন পুঁজিবাদ সমস্যায় পড়েছে, উদারনীতিবাদী তত্ত্বের পরিবর্তন হয়েছে এবং উদারনীতিবাদী তত্ত্বে তোমার পুলিশি রাষ্ট্রের পরিবর্তে ওয়েলফেয়ার স্টেটের আদর্শের কথা ঘোষণা করা হয়েছে। এইটা শ্রমিক আন্দোলনকে প্রশমিত করার জন্যে, পুঁজিবাদ তার অস্তিত্ব রক্ষার জন্য করেছে। কিন্তু পুঁজিবাদী শাসনের পক্ষে যারা, ভারতবর্ষের সংবিধান রচয়িতারা উদারনীতিবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনকে অনুসরণ করে ভারতবর্ষে ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করা হয়েছে। তাই নির্দেশমূলক নীতিতে বলা হলো 38 ধারাতে ভারত রাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্র, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করবে জনগণের স্বার্থে এবং সামাজিক ক্ষেত্রে উন্নতি করবে জনগণের স্বার্থে, সমস্ত মানুষের স্বার্থে। এটা হলো 38 ধারায় উল্লেখিত নির্দেশমূলক নীতির মূল কথা। এটা রাষ্ট্রকে বলা হয়েছে। 38(1) ধারায় বলা হয়েছে যে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে জাস্টিস প্রতিষ্ঠিত করবে 38(1) ধারায়। 38(2) ভারত রাষ্ট্র কোনো বৈষম্যকে বরদাস্ত করবে না। ভারত রাষ্ট্র ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান আছে, সেই ধনী গরিবের ব্যবধান দূর করবে। ব্যক্তির বিভিন্ন এলাকার মধ্যে যে বৈষম্য আছে, একে বলা হয় অসম বিকাশ আছে। এটা যে সমস্ত অঞ্চল পিছিয়ে আছে, সেই পিছিয়ে পড়া অঞ্চলগুলিকে এগিয়ে আনবে, এই দায়িত্ব 38(2) ধারায় রাষ্ট্রকে দেওয়া হলো। এবার আমরা উল্লেখ করব 39(1) ধারায়। 39(1) ধারায় কি বলা আছে? 39(1) ধারায় বলা আছে যে নারী পুরুষ একই কাজ করে, সমান মজুরি পাবে। নারী বলে কম মজুরি পাবে, পুরুষ বলে একই কাজ করে একই যোগ্যতার ভিত্তিতে পুরুষ বলে বেশি মাইনা পাবে, বেতন পাবে, তা কখনোই হবে না। এটা ভারত সরকারকে, ভারত রাষ্ট্রকে 39(1) ধারায় নির্দেশ দেওয়া হলো। 39(2) ধারায় কি বলা হয়েছে? 39(2) ধারায় বলা হয়েছে সম্পদের মালিকানা, ভারতবর্ষের সম্পদের মালিকানা ভারত সরকার নিয়ন্ত্রণ করবে। সম্পদ যাতে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়, সেদিকে ভারত রাষ্ট্রকে নজর দিতে হবে। ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, সেটাকে প্রতিরোধ করবে ভারত রাষ্ট্র। নাম্বার 3, 39(3) নম্বর ধারায় বলা হয়েছে যে উৎপাদনের উপকরণ যাতে কেন্দ্রীভূত না হয়, সেটা ভারত রাষ্ট্র দেখবে। উৎপাদনের উপকরণ মিনস অফ প্রোডাকশন মুষ্টিমেয় ব্যক্তির হাতে যদি কেন্দ্রীভূত হয়, তাহলে মুষ্টিমেয় ব্যক্তি তাদের আয় বাড়াবে, তারা ধনী হবে, তাদের মূলধন, তাদের পাহাড় জমে যাবে মূলধনের। কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ মূলধনের মালিকানা থেকে বঞ্চিত হবে, তারা ন্যায্য মজুরি পাবে না। তাই সম্পদের অর্থাৎ উৎপাদনের উপকরণের মালিকানা যাতে মুষ্টিমেয় অর্থাৎ অল্প সংখ্যক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়, বেশি সংখ্যক ব্যক্তির হাতে সম্প্রসারিত হয়, সেদিকে ভারত রাষ্ট্র নজর দেবে। 39(7) ধারায় বলা হয়েছে যে নারী পুরুষ সমানভাবে তাদের উপার্জন নিশ্চিত করতে হবে। নারী পুরুষ কাজ দেওয়ার ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করলে হবে না, ভেদাভেদ করলে হবে না। 5 নাম্বার, শ্রমিকের যে শক্তি, লেবার ফোর্স, এটাকে রক্ষা করবে ভারত রাষ্ট্র। লেবার ফোর্সকে যদি শ্রমিকের শক্তিকে, দক্ষতাকে কাজে লাগাতে না পারে, ভারতের উন্নতি হবে না। আর ভারত রাষ্ট্রের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করবে, শিশুদের কল্যাণ করবে, নারীদের সম্মান দানের ব্যবস্থা করবে ভারত রাষ্ট্র। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 39(a) ধারায় এই কথা বলা হয়েছে, সকলের জন্য বিনা খরচে আইনি সাহায্য দিতে হবে। এটা ইন্দিরা গান্ধী করেছিলেন।
বিনা খরচে আইনি, গরিব মানুষ আইনি সুবিচার পেতে গেলে অর্থের অভাবে তারা সুবিচার পায় না, সেক্ষেত্রে রাষ্ট্র তাদের আইনি খরচ বহন করবে, যার ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই কথা 19(1) ধারাতে উল্লেখ আছে, 19(1) ধারাতে। আর এইটাকে কার্যকরী করার জন্য আমি বলেছি যে তোমার 19(1)-এ যে 6 ফ্রিডম আছে, সেই 6 ফ্রিডম আমি আলোচনা করেছি ভিডিওতে। সেই 6 ফ্রিডম যদি নষ্ট হয় তাতে কোনো দোষ নেই। এবার আর্টিকেল 40 ধারায় উল্লেখ আছে, ভারতবর্ষের গ্রাম এলাকায় স্বায়ত্ত শাসিত সংস্থা তৈরি করতে হবে। ভারত রাষ্ট্র এটা করবে। গ্রাম এলাকায় স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য পঞ্চায়েত গঠন করবে। এটা আর্টিকেল 40-এ বলা আছে। আর্টিকেল 41-এ কি বলা আছে? আর্টিকেল 41-এ তোমার নির্দেশমূলক নীতিতে বলা আছে, কাজের ও শিক্ষার অধিকার দেবে রাষ্ট্র। রাইট টু ওয়ার্ক, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস নেই, ওই অধ্যায় নেই। তাই কাজের অধিকার দিতে হবে। নির্দেশমূলক নীতিতে রাষ্ট্রকে নির্দেশ দিল এডুকেশন দিতে হবে। তাই তো আমরা দেখলাম যে এডুকেশনকে দেওয়ার জন্য এডুকেশন 45 আর্টিকেলে আছে, এডুকেশন দিতে হবে, কিন্তু এডুকেশন দিতে পারিনি। তাই 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত সরকার এডুকেশন, রাইট টু এডুকেশন, এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 21(1) ধারায় উল্লেখ করা হয়েছে যে 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের তোমার শিক্ষাদানের ব্যবস্থা করবে। এই শিক্ষা পাওয়াটা তোমার ওই বয়সের ছেলে মেয়েদের তোমার ফান্ডামেন্টাল রাইটস। 42 ধারায় কি বলা আছে? 42 ধারায় বলা আছে, কাজের সঠিক এবং মানবিক পরিবেশ তৈরি করতে হবে। অমানবিক পরিবেশ থাকলে হবে না, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করানো যাবে না। কাজের জন্য একটা সঠিক এবং মানবিক পরিবেশ, যে পরিবেশের মধ্যে শ্রমিকরা সুস্থভাবে কাজ করতে পারবে না, সেই পরিবেশ না। ভারত রাষ্ট্রকে এটার দায়িত্ব নিতে হবে। 43 আর্টিকেল, এখানে কি বলা আছে? 43 ধারায় জীবনযাপনের কাজ রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। আর যারা কাজ করে ন্যায্য মজুরি দিতে হবে। এখানে এক্সপ্লয়টেশন চলবে না। মৌলিক অধিকারও আছে যে ন্যায্য মজুরি দিতে হবে। 23 ধারায় উল্লেখ আছে, জীবনযাপনের মানের উন্নতি করতে হবে। দরিদ্র মানুষ কেন কষ্টে থাকবে? ভারত রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া আছে। সামাজিক সুযোগ সুবিধা পিছিয়ে পড়া মানুষকে দিতে হবে। আর কুটির শিল্পের সম্প্রসারণ ঘটাতে হবে। তার কারণ ভারত কৃষি প্রধান দেশ। কৃষিতে তোমার ছদ্মবেশী বেকার আছে। এই ছদ্মবেশী বেকার দূর করার জন্য কুটির শিল্পের উন্নতি করবে। ভারত রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। 43 ধারা, এটা আমি আগে বলেছি, 43 যুক্ত করা হয়েছে। 43 ধারা বললাম আগেরটা, এবার 43 ধারা। 43 ধারা কি? 43 ধারা সরকারি শিল্প প্রশাসনে, যেখানে সরকারি কারখানা আছে, তার অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনকে শ্রমিকদের অংশগ্রহণ করতে দিতে হবে। শুধু ম্যানেজমেন্টে তোমার আপার লেভেলে আমলা থাকবে, জনপ্রতিনিধি থাকবে, শুধু তা না, যারা দরিদ্র শ্রমিক তাদেরকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এটা 43 ধারায় উল্লেখ করা হয়েছে। এটাও কেন্দ্র ইন্দিরা গান্ধীর সময়ে হয়েছে। নেক্সট 44 আর্টিকেল। 44 আর্টিকেলে কি বলা আছে? প্রত্যেক নাগরিকদের জন্য একই ধরনের নাগরিক বিধি থাকবে। ইচ অ্যান্ড এভরিবডিকে একই ধরনের নাগরিক বিধি ট্রিট করতে হবে, ধর্মের ভিত্তিতে নয়, জাতির ভিত্তিতে নয়। এই কথা 44 অ্যামেন্ডমেন্টে বলা আছে। 45-এ আমি এটা আগে আলোচনা করেছি, আবার বলছি। 45-এ বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা 6 থেকে 14 বছরের ছেলে মেয়েদের দিতে হবে এবং এসসি এবং এসটিদের ক্ষেত্রে এই
18 বছর বয়স পর্যন্ত তাদের বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। নেক্সট 46 আর্টিকেল 46 ধারাতে শুধু SC ST এবং OBC, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অন্যান্য অনগ্রসর শ্রেণীর, অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে যারা পিছিয়ে আছে, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আছে এবং তপশিলি জাতি এবং উপজাতি ছাড়াও যারা অন্যান্য জাতির মানুষ, যারা সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, তাদেরকে তোমার রাষ্ট্র স্পেশালি তাদেরকে শিক্ষা দেবে, তাদেরকে এগিয়ে আনবে অর্থনৈতিক দিক থেকে। 47 ধারায় কি বলা আছে? আর্টিকেল 47, পুষ্টিকর খাবার শিশুদের দিতে হবে, ভারত রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, আর জীবনযাত্রার মানের উন্নতি করতে হবে। অতি কষ্টে ভারতবর্ষের মানুষ থাকবে তা চলবে না। এখন খারাপ অবস্থা আছে, একদিন এটাকে উন্নত করতে হবে, ভারত রাষ্ট্রকে একটা পলিসি নিতে হবে, এই কথা 47 ধারা বলা হয়েছে। এবং জনস্বাস্থ্য বজায় রাখতে হবে। মাদক পানীয় দ্রব্য এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, মাদক পানীয় দ্রব্য সেবন করা যাবে না, এক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। 42 অ্যামেন্ডমেন্ট 48 অর্থাৎ 48 ধারায় কি উল্লেখ আছে? 48 ধারায় বলা হয়েছে যে আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক কৃষি উৎপাদন, কৃষিতে যে সাবেকি পদ্ধতিতে উৎপাদন হচ্ছে সেই জায়গায় আধুনিক পদ্ধতি কৃষিতে সরকার পলিসি নেবে এবং পশু পালনের ব্যবস্থা গ্রহণ করবে। সেই জন্যে পশু হত্যা নিষিদ্ধকরণ আইন ভারত সরকার করতে পারবে। 42A ধারা, 48A ধারা আমি বলেছি যে সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দেশমূলক নীতি এটা নতুন যুক্ত করা হয়েছে। 48A ধারায় বলা হয়েছে যে পরিবেশ সংরক্ষণ করতে হবে, বন ও বন্য প্রাণী বা বন্য পশুর সংরক্ষণের ব্যবস্থা ভারত সরকারকে, ভারত রাষ্ট্রকে করতে হবে। 49 আর্টিকেলে বলা আছে যে ঐতিহাসিক সৌধ, ঐতিহাসিক স্থান যেখানে স্মৃতিসৌধ আছে, ঐতিহাসিক স্থান আছে, সেগুলোকে তোমার রাষ্ট্র রক্ষণাবেক্ষণ করবে, রাষ্ট্র সেগুলিকে রক্ষা করবে। 50 ধারায় উল্লেখ আছে যে ভারতবর্ষের বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে চলবে। ভারতবর্ষের বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে। আইন বিভাগ হচ্ছে পলিটিক্সের সঙ্গে যুক্ত, শাসন বিভাগও হচ্ছে পলিটিক্সের যুক্ত, শাসন বিভাগের রাজনৈতিক অংশ পুরো পলিটিক্সের সঙ্গে যুক্ত। তাই ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষভাবে ভূমিকা পালনের জন্য আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে। এটা আর্টিকেল 50-তে, এটা ভারত রাষ্ট্র করবে, দায়িত্ব দেওয়া হলো এই ধারাতে। 51 ধারাতে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, 51 ধারায় বলা হচ্ছে ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি অর্থাৎ আন্তর্জাতিক শান্তি এবং তোমার নিরাপত্তা বজায় রাখবে ভারতবর্ষের রাষ্ট্র, কোনো যুদ্ধকে সমর্থন করবে না এবং পিসফুল কোএক্সিস্টেন্স পলিসি অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ভারত রাষ্ট্রকে গ্রহণ করতে হবে এবং তার উপর ভিত্তি করে ভারত রাষ্ট্রের ফরেন পলিসি নির্ধারিত হবে। যাই হোক, আমরা এই ধারাগুলোর নির্দেশমূলক নীতি মূল বক্তব্যগুলো এতক্ষণ আলোচনা করলাম। এখন আমি এই যে পার্ট 4 যে ধারাগুলো উল্লেখ করলাম 36 থেকে 51 ধারা, এছাড়াও আরও কয়েকটি ধারাতে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। 350 ধারাতে বলা হয়েছে যে ভাষাগত দিক থেকে যারা সংখ্যালঘু তাদের শিশুদের, সেই সংখ্যালঘু শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষা মাধ্যমে এডুকেশন দিতে হবে। কি বললাম? 350 ধারায় উল্লেখ আছে যে ভাষাগত দিক থেকে যারা সংখ্যালঘু, ভাষার দিক থেকে সংখ্যালঘু, ধর্মের দিক থেকে নয়, সেই ভাষার দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের তোমার প্রাথমিক স্তরে, প্রাইমারি স্টেজে তোমার মাতৃভাষাতে এডুকেশন দিতে হবে। এছাড়া দ্বিতীয়ত
351 ধারায় উল্লেখ আছে কেন্দ্রীয় সরকার হিন্দি ল্যাঙ্গুয়েজকে সম্প্রসারণ ঘটাবে, হিন্দি ল্যাঙ্গুয়েজের উন্নতি করবে। হিন্দি একটা সংমিশ্রিত যে সংস্কৃতি, ভারতবর্ষে যে বৈচিত্র্যময় সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে একটা ভাব বিনিময় করবে হিন্দি ভাষার মাধ্যমে। এটা কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব দিতে হবে। এইটা 351 ধারাতে উল্লেখ আছে। 350 আগে বললাম, 351, এবারে 353, 352তে হলো জাতীয় জরুরি অবস্থার কথা উল্লেখ আছে। চেন ওয়াইজ মনে রাখতে হবে 352টা কেন হলো না। 353 ধারাতে বলা আছে যে ভারত রাষ্ট্রের সঙ্গে ভারত রাষ্ট্র কি করবে, তোমার স্টেটের সঙ্গে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত রাষ্ট্রকীর্তক, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত যেসব অফিসার রয়েছে, IAS IPS রয়েছে, রাষ্ট্রকীর্তক বলা হয় একে। এই রাষ্ট্রকীর্তক পদগুলিতে SC ST, এদের যথাযথ যে কোটা, নির্ধারিত কোটা যাতে পায়, সেদিকে তোমার নজর রাখতে হবে। রাষ্ট্র এটা নজর রাখবে। 353। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলি করলাম, ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতি, এই নির্দেশমূলক নীতির মূল কথা হচ্ছে অর্থনৈতিক বিষয় এবং সামাজিক বিষয়, আর কিছুটা আমরা দেখেছি আন্তর্জাতিক বিষয়, এবং একই ধরনের আইনবিধি সেটাও কিন্তু রয়েছে, আইনগত কিছু বিষয়ও আছে। আমরা লক্ষ্য করব আজকে 75 বছর পার হতে চলেছে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ যারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, সেই সব মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। আজকে তোমার নির্দেশমূলক নীতির যে বক্তব্য ভারত রাষ্ট্র যথাযথভাবে পালন করতে পারেনি, প্রত্যেক নাগরিকদের জন্য একই ধরনের আইনবিধি, সমস্ত ধর্মের মানুষকে একই আইনের অধীনে গোটা ভারতবর্ষে একই ধরনের ফৌজদারি আইনবিধি এবং তোমার দেওয়ানি আইনবিধি ভারত সরকার, ভারত স্টেট কিন্তু করতে পারেনি। ভারতবর্ষে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে প্রত্যেকটা রাজ্যে, কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো সঠিকভাবে স্বায়ত্তশাসনের ব্যবস্থা করতে পারেনি। যেসব রাজ্যে স্বায়ত্তশাসিত ব্যবস্থা কার্যকরী হয়েছে, সেখানকার সাধারণ মানুষ, ভোটাররা নির্ভয়ে এবং নিরপেক্ষ স্বাধীনভাবে বিবেক অনুযায়ী ভোট কাস্ট করতে পারে না। এখানে 40 ধারাও কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা লক্ষ্য করব নারী পুরুষের জন্য এখনো নারীরা যে প্রচার করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে সম্মান মর্যাদা ভারত রাষ্ট্র এখনো দিতে পারেনি। কেন্দ্র এবং রাজ্য উভয় স্তরেই আমরা এটা লক্ষ্য করছি। ভারতবর্ষের সম্পদ যাদের আছে, তাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদের পাহাড় জমে যাচ্ছে, আপামর জনসাধারণ সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হচ্ছে। ভারতবর্ষের যারা আজকের যে সম্পদের কেন্দ্রীকরণ, যে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ ভারত সরকার করতে পারে না। তার কারণ ভারতবর্ষের পুঁজিবাদী শাসন ব্যবস্থা চালু হয়েছে। এই পুঁজিবাদী শাসন ব্যবস্থাতে আমরা লক্ষ্য করব যে ভারতবর্ষের যারা জনপ্রতিনিধি, ভারতবর্ষের যারা শাসক শ্রেণী, যারা শাসন বিভাগের রাজনৈতিক অংশ, তারা কিন্তু দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে যুক্ত, এবং ভারতবর্ষের যে রাষ্ট্রকীর্তক যে সমস্ত অফিসার রয়েছেন বিভিন্ন স্তরে, কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে, তারা কিন্তু তোমার অর্থ তসরুপের সঙ্গে যুক্ত, এবং এটা প্রমাণ হয় না। তার কারণ তারা বিচার বিভাগকে মান্য করে না, আর বিচার বিভাগ এখানে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। বিচার বিভাগের বিচারপতিদের কেন্দ্রের শাসন বিভাগের মূল কর্তা ব্যক্তি, তারই কথা মতো ভারতবর্ষের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, এবং নিরপেক্ষভাবে বিচারপতিরা কাজ করতে পারেন না। তাই বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা এটা কিন্তু তত্ত্বকথায় পর্যবসিত হয়েছে। এবং আমরা লক্ষ্য করব দরিদ্র মানুষ, সেই দরিদ্র মানুষের কাছে যে অর্থনৈতিক সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো প্রশাসনিক স্তরে তারা কিন্তু সেই প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ থাকে, এবং সুবিধাবাদী মানুষ তারা ভোগ করছে। কি রাজনৈতিক প্রশাসক, অরাজনৈতিক প্রশাসক, প্রত্যেক বেশি কোনো ব্যক্তিগতভাবে কেউ ভালো হতে পারে, কিন্তু সমষ্টিগত স্ট্রাকচারে ভারতবর্ষের এখানে কিন্তু এটা রয়েছে। আর সর্বোপরি হচ্ছে যে ভারতবর্ষের যে অর্থ বৈষম্য দূর করবে, ভারতবর্ষের যে নির্দেশমূলক নীতি মহান নীতি, এবং এটা একটা ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের কাছে এটা একটা বড়
একটা মহান নীতি। এই নীতিগুলোকে কার্যকরী করতে গেলে শাসক শ্রেণীকে স্বচ্ছ হতে হবে, সৎ হতে হবে এবং আমলাদের সৎ হতে হবে, নিরপেক্ষ হতে হবে। কিন্তু আমাদের ভারতবর্ষের রাজনীতিতে এটা লক্ষ্য করা যায় না। করাপশনে একদম পরিপূর্ণ ভারতবর্ষের পলিটিক্স। সুতরাং নির্দেশমূলক নীতি সোনার পাথর বাটির মতোই কার্যকরী হয়নি খো। এটা ভারতবর্ষের সাধারণ মানুষ ভাবতে পারে না খো। যারা রক্ষক তারাই ভক্ষক। ভারতবর্ষের যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, অর্থনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, তারাই কিন্তু বেশি আত্মসাৎ করে অর্থ। জনগণের আয়ে, জনগণের ট্যাক্সের পয়সাতে যাদের বড় বড় আমলাদের বেতন হয়, জনগণের আয়ে কিন্তু জনপ্রতিনিধিদের মাইনা হয়। জনগণের আয়ে জনগণ প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষভাবে যে কর সরকার আদায় করে, অথচ তাদেরই টাকায় যখন ঘুরপথে জনকল্যাণে নিয়োজিত হয়। আর জনকল্যাণকর রাষ্ট্র এটা বলা হচ্ছে যে নির্দেশমূলক নীতিকে কার্যকরী করবে, জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে বাস্তবায়িত করবে, গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে বাস্তবায়িত করবে, সেকুলারিজমকে বাস্তবায়িত করবে, আমাদের যে যে তোমার সোশ্যালিজমকে বাস্তবায়িত করবে। কিন্তু কোথাও এটা শোনা হচ্ছে না। একমাত্র হচ্ছে করাপশান, করাপশান, করাপশান। এই করাপশান থেকে যদি মুক্ত করতে পারে তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধানের পার্ট 4-এর যে 36 থেকে 51 ধারায় যে মহান মহান ভালো ভালো কথা উল্লেখ আছে, তার মধ্যে ত্রুটি থাকতে পারে। এইগুলো যদি কার্যকরী হয় তাহলে কিন্তু ভারতবর্ষ চেহারা অন্যরকম হয়ে যাবে, সাধারণ মানুষের অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে। কিন্তু সেটা কিন্তু শাসক শ্রেণী চাই না, শাসক শ্রেণী আন্তরিকভাবে চাই না। তার যারা শাসক শ্রেণী, যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে যারা পাচার করছে এবং গোপনে অ্যাকাউন্টে রাখছে, এইগুলো তো সবারই চোখে ধরা পড়ে। সাধারণ মানুষের হাতে কিন্তু বিচার ব্যবস্থা নেই। সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষের কণ্ঠকে রুখে দেওয়া হয়। বাক স্বাধীনতা 19 ধারায় উল্লেখিত যে বাক স্বাধীনতা, সেটা কেড়ে নেওয়া হয়, সাধারণ মানুষের কল্যাণের জন্য কেড়ে নেওয়া হয় না, ব্যক্তিগত মুষ্টিমেয় শ্রেণীর স্বার্থকে, শাসক শ্রেণী তার স্বার্থকে কায়েম করার জন্য আজকে সাধারণ মানুষ যে বাক স্বাধীনতা 19 ধারায় উল্লেখিত যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা তারা মুখ থেকে কথা বলতে বাধ্য হয়। এটাই হলো ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির তাৎপর্য। যাই হোক, সংবিধানে লেখা আছে, এটা আমাদের সম্মান দিতে হবে। আমাদের ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামোতে আমাদের বাস করতে হবে। তবে সচেতন হতে হবে মানুষকে, যারা এইভাবে দেশ চালাচ্ছে, যা তাদেরকে আজকে ছুঁড়ে ফেলে দিতে পারবে জনগণ। হ্যাঁ, প্রয়োজন হলে জনগণ তারা কাউকে সমর্থন করবে না, নোটাতে ভোট দিবে, মানুষকে শিক্ষা দিবে জনপ্রতিনিধিদের যে না, চুরি করলে এই শাস্তি হয়, একটাই শাস্তি। কিন্তু বিকল্প যাকেই আনবে, 75 বছর ধরে একটা যে ধনবৈষম্য সেটাই বাড়ছে, জাতীয় আয় বাড়ছে মানে কি, মুষ্টিমেয় ব্যক্তির সম্পদ বাড়ছে মানে দেশের টোটাল আয়, দেশের সামগ্রিক উন্নতি, সামগ্রিক কল্যাণ, এইটা কিন্তু বোঝায় না। মুষ্টিমেয় ব্যক্তি বিভিন্নভাবে বিদেশি এবং দেশি যে সমস্ত কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল কর্পোরেশন যেভাবে আজকে সাধারণ মানুষকে চুষে নিচ্ছে, শোষণ করছে, তার প্রতিরোধ করার দরকার। সেটাগুলি যদি করতে হয়, ভারত রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতিগুলি আছে সেগুলিকে যথাযথভাবে গুরুত্ব দিতে হবে এবং সততার সঙ্গে সেগুলিকে বাস্তবে রূপায়িত করতে হবে। তাহলেই আমাদের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে, গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, অর্থপূর্ণ হয়ে উঠবে এবং সাধারণ মানুষও অনেক ভালো থাকবে। এই বলে আমার ভিডিও শেষ করলাম।